আমাদেরকে মিথ্যাভাবে একটা উপস্থাপন করার একটা অপচক্র চালানো হচ্ছে। সেটা আমরা সহ্য করতে করতে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করে আমরা শান্তিপূর্ণ থেকে আরেকটু তীব্র করে আমাদের পরিবার নিয়ে রাস্তায় নেমে সর্বস্তরের মানুষের সাহায্য চাইতে গিয়ে আমরা মিথ্যা মামলায় ডিবির মাধ্যমে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার মাধ্যমে একটা অত্যাচারের শিকার মিথ্যা মামলা আমরা সর্বশেষ বাধ্য হলাম, যেটা আমাদের কাছে আগেও তথ্য ছিল কিন্তু আমরা চাইনি। আমরা চেয়েছিলাম সর্বসাধারণ নিজে থেকে বুঝুক। এখন হয়তোবা আমরা বোঝাতে ব্যর্থ বা এই চক্রান্তকারী গোষ্ঠী সফল মিথ্যাচার প্রচারের ক্ষেত্রে। সেজন্য আমরা আজকে একটা বিষয়, একটা বিরাট একটা সার্বভৌমত্ব নিয়ে একটা ঝুঁকির বিষয়, যেটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য বাংলাদেশের যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে ততদিন আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজ করা যে সকল প্রজেক্ট আছে, যে সকল ব্যক্তি আছে, যে সকল কোম্পানি আছে, তাদের প্রজেক্টগুলো তো লজিক্যালি বন্ধ থাকা উচিত ছিল। এখন যারা ফান্ড অর্গানাইজ করে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও এই নিষিদ্ধ যে রাজনৈতিক সংগঠন, তাদের জন্য তার ভেতরে অন্যতম একজন ব্যক্তির নাম হচ্ছে জহিরুল ইসলাম, যিনি বিএনপি থেকে নমিনেশন চেয়েও পাননি। সময়ের সাথে সাথে তিনি তার রাজনৈতিক পরিচয় পরিবর্তন করার চেষ্টা করেন। উনি আওয়ামী লীগের একজন ফান্ড অর্গানাইজার, যেটা আমাদের কাছে এখন একদম পাকা প্রমাণ আছে। বর্তমানে পুরো বিশ্বের সবগুলো দেশের সর্বোচ্চ ইনকামের জায়গা হলো আইটি সেক্টর। ইন্ডিয়ার আইডিয়া নিয়ে, আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে বর্তমান সরকারের আওয়ামীপন্থী কিছু মহলে সংমিশ্রিত চেষ্টার মাধ্যমে এই ফিনান্সিয়াল মেটিকুলাস ডিজাইনটি তৈরি করা হয়েছে, যা বাস্তবায়নে এই মহলটি উঠে পড়ে লেগেছে এবং যার প্রথম ধাপ সম্পন্ন করা হয়েছে এনআইআর মাধ্যমে। সেই বিষয়ে আমাদের আজকের প্রেস কনফারেন্স হচ্ছে এনআইআর বাস্তবায়নের আড়ালে মোবাইল শিল্প দখলের অভিযোগ, মূল পরিকল্পনাকারী ও সংশ্লিষ্ট স্বার্থ গোষ্ঠীর ভূমিকা, প্রেক্ষাপট। বাংলাদেশের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে মোবাইল শিল্পে যে অস্থিরতা, সহিংসতা এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি হয়েছে, তার পেছনে একটি সংগঠিত সিন্ডিকেট ও নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক প্রভাব কাজ করছে। এই প্রতিবেদনে মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশের পক্ষ থেকে সংগৃহীত তথ্য, মামলা নথি, দলীয় নোটিশ, সরকারি তদন্তপত্র এবং বাস্তব ঘটনার ধারাবাহিকতায় ভিত্তিতে মূল পরিকল্পনাকারীর ভূমিকা তুলে ধরা হলো। নাম্বার 1, অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং প্রভাব। মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, স্মার্ট টেকনোলজিস লিমিটেড এবং অনর বাংলাদেশ। জহিরুল ইসলাম তথাকথিত 9 কোম্পানির মোবাইল সিন্ডিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এনআইআর ব্যবস্থাকে ব্যবহার করে পুরো মোবাইল শিল্পকে একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার নেপথ্যে পরিকল্পনায় যুক্ত। নাম্বার 2, জুলাই 2024 গণ অভ্যুত্থান এবং ছাত্র হত্যা মামলার সংশ্লিষ্টতা। প্রাপ্ত নথি অনুসারে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড সংক্রান্ত একটি মামলায় রামপুরা থানায় দায়েরকৃত মামলা নং 20, দাখিল 15 জুন 2025। এই মামলার প্রধান আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসামির সংখ্যা ছিল মোট 127 জন। উক্ত মামলায় মোহাম্মদ জহিরুল ইসলাম 18 নং আসামি হিসেবে তালিকাভুক্ত, রেফারেন্স নাম্বার EBYVL। অভিযোগ রয়েছে যে গণ আন্দোলনের সময় তিনি সরকারপন্থী শক্তিকে আর্থিক সহায়তা দিয়েছেন, যা আন্দোলন দমন ও সহিংসতা চালু রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই তথ্য থেকে প্রশ্ন ওঠে, যিনি গণ আন্দোলনের সময় জনগণের পাশে দাঁড়াননি, তিনি আজ কিভাবে হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা নির্ধারণের জন্য নীতি নির্ধারক হয়ে উঠলেন? অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগ। দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক জারি করা তদন্ত স্মারক নাম্বার আপনাদের সবার হাতে দেওয়া আছে। এই স্মারকে জহিরুল ইসলামের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ছাত্রদের বিরুদ্ধে অবস্থান, বিএনপির আদর্শ বিরোধী বক্তব্য এবং কর্মকাণ্ড, এই সকল অভিযোগ যাচাই করে তার বিএনপি সদস্যপদ ফর্ম বাতিল ঘোষণা করা হয়। অর্থাৎ রাজনৈতিকভাবে তিনি বিশ্বাসযোগ্য নন বলেই দলীয় কাঠামো তাকে প্রত্যাখ্যান করেছে। নাম্বার 5, এনআইআর বাস্তবায়নে অস্বাভাবিক তৎপরতা এবং অর্থায়ন। সাধারণভাবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো প্রযুক্তি রাষ্ট্রীয় অর্থায়নে হয়, ট্রায়াল এবং পাইলট প্রকল্প শেষে তারপরে হয় স্টেক হোল্ডারদের অংশগ্রহণে বাস্তবায়িত হয়। কিন্তু এনআইআর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? প্রকল্পের অর্থায়নে বেসরকারি সিন্ডিকেটের সম্পৃক্ততা, কোনো পর্যাপ্ত ট্রায়াল পিরিয়ড ছাড়াই বাস্তবায়ন করে দেয়া, 20,000 ব্যবসায়ীকে সম্পূর্ণ উপেক্ষা করে তাদের জীবিকার কথা চিন্তা না করে সম্পূর্ণ তাদেরকে এই সেক্টর থেকে উৎখাত করার অপপ্রচেষ্টা। অভিযোগ রয়েছে এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল বাজার একচেটিয়া দখল, ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা নিয়ন্ত্রণ,
বিদেশে তথা আধিপত্যবাদের জন্য বাংলাদেশে প্রভাব বিস্তারকারী দেশ যে ভারত, সেটা ভারতের ডেটা সেন্টারে আমাদের তথ্য থাকার ঝুঁকি। এসব প্রশ্ন জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। নাম্বার 6, 1 জানুয়ারি 2026-এর পর বাস্তব প্রভাব। এনএআর চালুর পরই যা হয়েছে তা হচ্ছে 2 বছর পুরনো ফোনও নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যেটা বাংলাদেশে চলমান ছিল, যেটা অলরেডি বিটিআরসি পুরো সময়টা ধরে দাবি করে গেছে। আপনার ফোন যদি ডিসেম্বর না ঠিক, তারা বলেছিল ডিসেম্বরের 16 ডিসেম্বর এনএআর চালু করবে। তাদের প্রথম প্রজ্ঞাপন অনুসারে আপনি যদি বাংলাদেশে কোনো একটা ফোন ব্যবহার করেন, সেটা আপনি কুড়িয়ে পান, সেটা আপনি কেনেন, সেটা আপনি উপহার হিসেবে পান। যদি আপনি ডিসেম্বরের 15 তারিখ রাত 12টার 1 মিনিট আগেও এটাতে বাংলাদেশি সিম ইনসার্ট করেন, অটোমেটিক এটা মোবাইল ফোন যেটা বাংলাদেশের পুরো নেটওয়ার্কের সাথে অটোমেটিক নিবন্ধিত হবে, সেটা আর কখনো বিচ্ছিন্ন হবে না। সেটার জন্য কোনো ট্যাক্স দেওয়ার বিষয়, কোনো পেপার ওয়ার্ক, কোনো কিছু তারা ডিমান্ড করবে না। অথচ যেদিন তারা চালু করে গিয়েছিল, তারা এটা সমাধান পেয়েছে কি পায় নাই, এমন কোনো সঠিক তথ্য বিটিআরসি এখন পর্যন্ত গণমাধ্যমকে দেয় নাই। একজন নাগরিকের এনআইডির অধীনে শত শত ফোন নিবন্ধন। আমরা পিআই ফোন ব্যবসায়ীরা একটা ফোন কিনে আনি, একটা ফোন বিক্রি করি। আমরা স্মার্টফোন বিক্রি করি, ব্র্যান্ডের ফোন বিক্রি করি। আমাদের সারা বাংলাদেশে ঝটিকা অভিযান দিয়েও কোনো আইনশৃঙ্খলা সংস্থা বের করতে পারবে না আমাদের কোনো ফোনে 2টা আইএমইআই নাম্বার মিলে যায় একটা ফোনে। তাদের দাবি একটা আইএমইআই নাম্বার দিয়ে বাংলাদেশে 4 কোটি ফোন ব্যবহার হচ্ছে, প্রায় 4 কোটি। অথচ এই আইএমইআই নাম্বারগুলো যদি একটা এনআইডির এগেনস্টে নিবন্ধন হয়, আপনারা যারা সংবাদকর্মী আছেন, আপনাদের আইএমইআই নাম্বার দিয়ে আপনার এনআইডি ডেটাবেজে গেলে দেখতে পাবেন 500 থেকে 1000 আইএমইআই নাম্বার পর্যন্ত আপনাদের নামে রেজিস্টার করা যে ফোনগুলো আপনারা চালান নাই, এবং সেগুলো আপনার আইএমইআই নাম্বারের জন্য ইন্টারন্যাশনাল কিছু ডেটাবেজ আছে, সেখানে চেক করা যায় ফ্রি। ওখানে চেক করে দেখবেন সেটা এমন কোনো মডেল যেটা বাংলাদেশে উৎপাদনকারী যে প্রতিষ্ঠান আছে অফিসিয়াল তাদের, তার মানে তারা আমাদের ডাটা ব্যবহার করে, আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা নিবন্ধন করে দিচ্ছে এবং সেটা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তারপর বিষয় সার্ভারের ত্রুটি এবং নিরাপত্তাজনিত দুর্বলতা। এটা নিয়ে আমাদের সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে, বিভিন্ন ছোট বড় চ্যানেল এবং যারা আইটি নিয়ে বেশ জ্ঞান রাখে ফেসবুকে, সাধারণ ব্যবহারকারী, সর্বস্তরের জনগণ এটা নিয়ে পোস্ট করেছে। জানুয়ারি মাসে 1 তারিখ থেকে 5 তারিখ আপনারা সেগুলো ফেসবুকে চলমান পোস্ট পাবেন। এরপরের বিষয় হচ্ছে গ্রাহকের অজান্তে আইএমইআই নাম্বার নিবন্ধনের অভিযোগ, যেটা আমি একটু আগে বলেছি। তো বিশেষজ্ঞদের মতে এই অস্বাভাবিক নিবন্ধন প্যাটার্ন স্থানীয় অ্যাসেম্বলি কোম্পানি কৃত্রিম অ্যাক্টিভেশন বাড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। সব কথার এক কথা, আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। বিষয় হচ্ছে আমাদের জনাব শহীদ ওসমান হাদি বলে গিয়েছিলেন, জুলাই নিয়ে যারা ব্যবসা করবে নিয়ে, সে যদি আমার মা হয়, আমার এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সে জুলাইয়ের সময় ছাত্র হত্যার সময় যতটা না আর্থিকভাবে সচ্ছল ছিল, তার থেকে 3 গুণ ফুলে ফেপে উঠেছে। এটা কেন হলো, প্রশ্ন কি করে, আমি সবার কাছে জবাব চাই। মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশ, সেটার আমি একজন সদস্য, আন্তর্জাতিক বিষয় সম্পাদক।